নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকলকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নবাগত তাদের উদ্দেশ্যে আমার অনুরোধ, যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো গল্প আপনাদের উপহার দিতে পারি। বয়োজ্যেষ্ঠদের সকলের জন্য থাকলো আমার সশ্রদ্ধ প্রণাম। বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বাংলা সাহিত্যের কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় উপন্যাস, যার নাম দৃষ্টি প্রদীপ। আজকে আমি শোনাব এই দৃষ্টি প্রদীপের 7ম পর্ব। দৃষ্টি প্রদীপে জিতু অর্থাৎ যে প্রধান চরিত্র, সে মাঝে মাঝেই তার মনের খেই হারিয়ে ফেলত। সে অন্যের অদৃশ্য নানা দৃশ্য, অর্থাৎ এমন কিছু দৃশ্য যা মানুষ খালি চোখে দেখতে পায় না, সেগুলো সে দেখতে পেত। মৃত ব্যক্তির সঙ্গে তার কথাবার্তা হতো। এক কথায় তার আধ্যাত্ম দৃষ্টির টর্চ যেন মাঝে মাঝে হঠাৎ করে জ্বলে উঠত। এই রকম বলেই বোধ হয় এই বইটির নাম রাখা হয়েছিল দৃষ্টি প্রদীপ। তার এই রকম বিভিন্ন ঘটনার উদাহরণ অনেক আছে। চলুন শুরু করা যাক 7ম পর্ব। ফাল্গুন মাসে ছোট কাকার মেয়ে পানি অসুখে পড়ল। একদিন দুদিন গেল, অসুখ আর সারে না, জ্বর লেগেই আছে। 7 দিন কেটে গেল, জ্বর একই রকম। 10 দিনের দিন অসুখ ভীষণ বেড়ে গেল। এত বাড়ল যে নৈহাটি থেকে বড় ডাক্তার আনাবার কথা হলো। পানিকে আমার এ বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সব থেকে বেশি ভালো লাগে। তার বয়স বছর 7-8 হবে, ঝাঁকড়া চুল মাথায়, চোখ কটা সাহেবদের ছেলে মেয়েদের মতো দেখতে। এবারের ছেলে মেয়েদের মুখে যেমন খারাপ কথার গালাগালি লেগেই আছে, পানি কিন্তু সেরকম নয়। তার একটা কারণ, সে এতদিন মামার বাড়িতে তার দিদিমার কাছে ছিল, গঙ্গার ওপারে ভদ্রেশ্বরে। সে বেশ মেয়ে, বেশ গান করতে পারে, প্রাণে তার দয়ামায়াও আছে। পানির অসুখ হয়ে পর্যন্ত আমার মনটা না খারাপ হয়ে গেছিল। আমার ইচ্ছা হয়েছিল ওর কাছে গিয়ে বসে ওর গায়ে একটু হাত বুলিয়ে দিই, কিন্তু কাকিমা তো আমায় বিছানা ছুঁতেই দেবে না। সেই ভয়ে আর পারতাম না। পানির তখন 17 দিন জ্বর চলছে। বুড়ো গোবিন্দ ডাক্তার ঘোড়ার গাড়ি করে স্টেশন থেকে এলো। দালানে বসে মশলার কৌটো বার করে মশলা খেলো। ভাজা মশলার গন্ধে দালানটা ফুরফুর করতে লাগলো। চা করে দেয়া হলো, চা খেলো। তারপর ওষুধ লিখে দিয়ে ভিজিটের টাকাটা মেজো কাকার হাত থেকে নিয়ে না দেখেই পকেটে পড়ল। তারপর রোগীকে বারবার গরম জল খাওয়ানোর কথা বলে গাড়ি করে চলে গেল। একটু একটু অন্ধকার হয়েছে, কিন্তু এখনো বাড়িতে সন্ধ্যার শাঁখ বাজেনি। আলো পর্যন্ত জ্বালানো হয়নি, হয়তো ডাক্তার আসবার জন্য সকলে ব্যস্ত ছিল বলেই। আমি রোগীর ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু পানির বিছানায় পানির শিওরে যে বসে আছে তাকে ঠিক চিনতে পারলাম না। লাল পাড় শাড়ি পরনে, আধ ঘোমটা দেওয়া, কি যেন একজন বসে আছে। জ্যাঠাইমার মতো দেখতে বটে, কিন্তু জ্যাঠাইমা তো নয়। ঘরের মধ্যে তো আর কেউ নেই। এইমাত্র কাকিমা তো বাইরে চলে গেলেন ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য, বা ছোটকাকে বললেন কি বলেছে সেটা জানার জন্য। আমি ভাবছি লোকটা কে?
এমন সময় তিনি মুখ তুলে আমার দিকে চেয়ে বললেন, জিতু, নির্মলাকে বলো পানিকে আমি নিয়ে যাব। আমি ওকে ফেলে থাকতে পারছি না। ও আমার কাছে গেলে ভালো থাকবে। নির্মলা যেন দুঃখ না করে। আমি আশ্চর্য হয়ে গেলাম। কে নির্মলা? আমি তো চিনি না। যিনি বলছেন তিনিই বা কে? কোথা থেকে এসেছেন? কই, এই বাড়িতে তো কোনো দিন তাকে আমি দেখিনি। পানিকে তিনি এই অসুস্থ শরীরে কোথায় নিয়ে যাবেন? এসব কথা ভাববার আগেই ছোট কাকিমা ঘরে ঢুকলেন। কিন্তু আরও আশ্চর্যের বিষয় এই যে, বিছানার পাশে যিনি বসে আছেন, ছোট কাকিমা যে তাকে দেখতে পাচ্ছেন, এমন কথা কিন্তু আমি কাকিমাকে দেখে বুঝতে পারলাম না। বিছানায় যিনি বসেছিলেন তিনি আমায় বললেন, জিতু, নির্মলাকে বলো এইবার আমি চলে যাচ্ছি, বলো। আমি কিছু না ভেবে কলের পুতুলের মতো চেয়ে বললাম, নির্মলা কে? ছোট কাকিমা আমার দিকে কটমট করে চেয়ে বলল, কেন, সে খোঁজে তোমার দরকার কি? তিনি ভাবলেন আমি বুঝি তাকেই জিজ্ঞাসা করছি। অন্য মহিলাটি, অর্থাৎ যাকে আমি দেখতে পাচ্ছিলাম কিন্তু আর কেউ দেখতে পাচ্ছিল না, সে বিছানা থেকে নেমে ওদিকে দরজা দিয়ে বেরিয়ে চলে গেলেন। যাবার সময় আমাকে বলে গেলেন, এই তো, এই তো নির্মলা ঘরে এসেছে। আমি বললাম, আপনি কেন, বলুন না, নিজেই বলুন না কে। ততক্ষণ তিনি বেরিয়ে চলে গেলেন ঘর থেকে। ছোট কাকিমা আমার দিকে অবাক হয়ে চেয়ে আছেন। বললেন, কি বকছিস রে পাগলের মতো? ওদিকে আমি যেন চুপ করে তাকিয়েছিলাম। সেই দেখে আবার জেঠিমা বললেন, কি হলো কি? কি দেখছিস ওদিকে? নির্মলা কে সে খোঁজে তোমার কি দরকার শুনি বাছা? জ্যাঠাইমা ঘরে ঢুকলেন সেই সময়। তিনি বললেন, কি হয়েছে, কি হয়েছে বল না। ছোট কাকিমা বললেন, আপন মনে দেখো না দিদি, ছেলেটা কী সব বকছে। ও এ ঘর থেকে চলে যাক, এক্ষুনি চলে যাক। আমার না ভয় করে। ওর ছেলের মাথাটা মনে হয় গণ্ডগোল আছে কোনো। আমার নাম ধরে কি যেন বলছিল যেন। জ্যাঠাইমা বললেন, কি বলছিলি তুই কাকিমার নাম ধরে? আমার বিস্ময় তখনও কাটেনি। আমি তখন কেমন যেন হয়ে গেছি। ছোট কাকিমার নাম যে নির্মলা, আমি তো কখনো শুনিনি। ওই মেয়েটি যে বলে গেল চলে একদম বেরিয়ে গেল ঘর থেকে, সে কে? আমাকে সে কেনই বা নির্মলা নামটা বলে গেল? ছোট কাকিমা তাকে তো বোধহয় দেখতে পাইনি, তার কথা শুনতেও পেল না। কেনই বা এরম হলো? জ্যাঠাইমার কথার কোনো জবাব আমার মুখ দিয়ে বেরোলো না। আমার মাথাটা কেমন ঘুরে গেল। তারপর যে কি ঘটল আমি জানি না। জ্ঞান যখন হলো, দেখলাম মা আমার মাথাটা কোলে নিয়ে বসে কাঁদছেন। আমি দালানে শুয়ে আছি। চারপাশে বাড়ির অনেক মেয়ে জড়ো হয়েছে। সবাই বলল আমার নাকি মৃগী রোগ আছে। ভাবলাম হয়তো হবে, একেই বোধহয় মৃগী রোগ বলে। আমার বড় ভয় হলো। বাবা মারা গেছেন পাগল হয়ে। এ বাড়িতে অনেকেরই মুখে শুনেছি আমারও নাকি পাগল হয়ে যাবার একটা লক্ষণ আছে। তার মধ্যে আমি নাকি পাগলের মতো কিছু কথাবার্তাও বলি অনেক সময়। সে সন্ধ্যার কথা আমি কখনো ভুলব না। জীবনে এত ভয় আমি কোনো দিন পাইনি। এই ভেবে ভয় হলো যে আমার সত্যিই কি কোনো কঠিন রোগ হয়েছে, কিন্তু কাউকে বলবার তো কোনো উপায় নেই রোগটা আমার কি হয়েছে। মৃগী রোগী তাহলে বোধহয় হয়তো হয়েছে আমার, নয়তো বাবার মতো পাগলই হয়তো হয়ে যাব। না কি রে বাবা? যে রাত্রে বাবা পাগল হয়ে বালিশের তুলো ছিঁড়ে ঘরময় ছড়িয়ে দিলেন, কেরোসিনের ল্যাম্পের
মিটিমিটি অস্পষ্ট আলোয় আর রাত দুপুরে তার সেই অদ্ভুত সারা গায়ে মুখে মাথায় তুলো মাখা মূর্তি বারবার আমার মনে আসতে লাগলো। আমার মনে সেই রাত্রে সে মূর্তি চিরদিনের মতো আঁকা হয়ে আছে। ওই রকম কি আমারও হবে নাকি? মাকে আঁকড়ে ধরে শুয়ে রইলাম সারা রাত। মনে মনে কতবার আকুল আগ্রহে প্রার্থনা করলাম, হে প্রভু যিশু, তুমি দেবতা, তুমি আমার এ রোগ সারিয়ে দাও, আমায় পাগল হতে দিও না, আমায় বাঁচাও। সকালে একটু বেলায় রোদ উঠলে পানি মারা গেল, পানিকে রাখা গেল না। জ্যাঠাইমা সকালে উঠে বউদের কুটনো কুটবার উপদেশ দিলেন, কি কি রান্না হবে তা ঠিক করে দেবেন। এ বাড়িতে ভাগ্নে বউ ছাড়া কেউ গায়ে ধুতে পারে না। এদিকেও কাজ ছেড়ে জ্যাঠাইমা তাকে সঙ্গে নিয়ে গোয়ালে নিজের চোখের সামনে দুধ দোয়াবেন। সীতা বলে, পাছে ভাগ্নে বউ নিজের ছেলে মেয়েদের জন্য কিছু দুধ ছড়িয়ে রাখে, সেই ভয়েই। তারপর তিনি স্নান করে গরদের কাপড় পরে ঠাকুর ঘরে ঢুকবেন। সেখানে আহ্নিক চলবে বেলা 11টা পর্যন্ত। সে সময় ঠাকুর ঘরের দোরে কারুর গিয়ে উঁকি দেবার পর্যন্ত হুকুম নেই। সবাই বলে, জ্যাঠাইমা বড় পুণ্যবতী। পুণ্যবতীই তো। একদিন যে ছবি আমি দেখেছিলাম কোনোদিন ভুলব না। জ্যাঠাইমা ঠাকুরঘর থেকে বার হয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছেন, পরনে গরদের শাড়ি, কপালে সিঁদুর, চন্দনের টিপ, টকটকে চেহারা। এমন সময় আমার মা এক রাশ বাসি কাপড় নিয়ে গোবর ছড়ার বালতি নিয়ে পুকুর ঘাটে যাচ্ছেন। পরনে ময়লা কাপড়ের জায়গায় সাদা কাদা, গোবরের ছাপ অনেক জায়গায় লেগে আছে। রুক্ষ তার চুল। বেলা 12টার কম তখন নয়। সকাল থেকে মার মুখে এক ফোঁটা জল অবধি পড়েনি। জ্যাঠাইমা ডেকে বললেন, বউ, রান্নাঘরে ছোট জালার জল তুমি কি কাল তুলেছিলে? আমি না কতবার তোমাকে বারণ করেছিলাম ছোট জালায় তুমি জল ঢালবে না, বড় জালাতেই তুমি ঢালবে। তুমি কি সেটা শুনলে না? তুমি কি ব্যাগার কাজটা কাল করলে ইচ্ছা করে? ছোট জালার জল জ্যাঠামশাই, জ্যাঠাইমা বা কাকারা খান। জ্যাঠাইমা এ কথা বলার উদ্দেশ্য এই যে মা যেহেতু গুরুমন্ত্র নেননি, মায়ের হাতের জল অতএব শুদ্ধ নয়, সে জল তারা খাবেন না। সত্যিই তো জ্যাঠাইমা পুণ্যবতী, নইলে তিনি ঠাকুর ঘরে পবিত্র দেহে পবিত্র মনে এতক্ষণ জপান্নি করছিলেন, আর মা মরছিলেন বেলা 12টা পর্যন্ত গোয়াল আস্তাকুর ঘেঁটে। মা নাস্তিক, মাতাল কেরানির স্ত্রী, তার ওপর আবার মেমের কাছে লেখাপড়া শিখেছেন, তাই তো তার জাত খুইয়েছেন তিনি। কেন ওরা জল খেতে যাবেন মার হাতে? হা, কি নিয়ম! আমার মনে হলো ঠাকুরও বড় বড় লোকের জন্য, শুধু বোধহয় বড় মানুষের জন্য। পুণ্যিও বোধহয় বড় মানুষদের জন্যই থাকে, নইলে মায়ের, ভাগ্নে বউয়ের, ভুবনের মায়ের, তাদের সময় তারা নিশ্চিন্ত মনে শুচি হয়ে গরদ পরে তার পায়ে ফুল তুলসী দেবে কখন? ঠাকুর কি তাদের জন্য থাকবেন না? বোধহয় এইসব নানা কারণে জ্যাঠাইমার বাড়ির গৃহদেবতার প্রতি আমার অনেকটা, চেষ্টা করেও কোনো ভক্তি আমি আনতে পারতাম না। একবার ভেবেছি হয়তো সেটা আমাদের দোষ। আমার শিক্ষা হয়েছে অন্যভাবে, অন্য ধর্মাবলম্বী লোকেদের মধ্যে। তাদের কাছে যে দয়া মমতা আমি পেয়েছি আর কোথাও পাইনি কখনো। ছেলেবেলা থেকে যীশুখ্রিস্টের কথা পড়ে আসছি, তার করুণার কথা আমি শুনেছি, তার কত ছবি দেখেছি। আমার কাছে একখানা ছবি এখনও আছে যীশুখ্রিস্টের। বড়দিনের সময় আমাকে মেমেরা দিয়েছিল। বকের পালকের মতো ধপধপে সাদা দীর্ঘ ঢিলে আলখাল্লা পরা যিশু হাসি খুশি মুখে দাঁড়িয়ে আছে।
চারিধারে তার ছোট ছোট ছেলে মেয়েরা ভিড় করে আছে, কিন্তু যীশুখ্রিস্টের সম্বন্ধে কোনো ভালো বই আমি পাইনি। তাকে খুব ভালো লাগে আমার। আমার আরও জানবার ইচ্ছা হয় তার কথা। মাকে যে মেমেরা পড়াতো চা বাগানে, তারা একখানা নথি লিখিয়ে সুসমাচার নামে মাঝে মাঝে ছাপানো কাগজ বিলি করত। সেগুলো কতবার পড়েছি তার ঠিক ঠিকানা নেই। আমাদের স্কুলে একটা ছেলে নতুন এসে ভর্তি হয়েছে আমাদেরই ক্লাসে। তার নাম বনমালী, যাতে সদ্গোপ। রং খুব কালো, কিন্তু মুখের চেহারা বেশ। বয়সে আমার চেয়ে কিছুটা বড়। সে অবস্থাপন্ন ঘরের ছেলে, এখানে একটা ঘর ভাড়া করে থাকে। বামুনরা রাধে। অনেক দূরে পাড়াগাঁয়ে তার বাড়ি। সেখানে লেখাপড়া শেখার কোনো সুবিধা নেই, তাই সে এখানে চলে এসেছে। কিন্তু লেখাপড়ার দিকে বনমালীর কোনো মন নেই। সে শুধু বাসার উঠোনে এসে এক তুলসী চারা পুঁতে বাঁধিয়ে রেখেছে। দিন রাত জপ করে, একবেলা খায়, মাছ মাংস কিচ্ছু ছোঁয় না। শ্রীকৃষ্ণ নাম তার সামনে উচ্চারণ করার জো নেই, তাহলেই তার চোখ দিয়ে জল পড়বে। রাত্রে জপের ব্যাঘাত হয় বলে বিকেলবেলা স্কুল থেকে ফিরে এসে খেয়ে দিয়ে নিশ্চিন্তে মনে বামুন ঠাকুরকে ছুটি দিয়ে দেয়। তারপর বসে বসে অনেক রাত পর্যন্ত জপ করে, হরিনাম করে। সে সময় কেউ তার কাছে গেলে সে ভারী চটে যায়। অদ্ভুত ধরনের ছেলে সে। স্কুলের ছেলেরা তাকে কিষ্ট কিষ্ট বলে চেঁচায় এবং খেপায় মাঝে মাঝে। সে প্রচণ্ড রেগে যায়। আমি একদিন বনমালীর কাছে সন্ধ্যার সময় গেছিলাম। ও তখন একটা টুলের ওপর বসে এক মনে দেয়ালের দিকে চেয়ে বোধহয় জপ করছিল। আমায় দেখে উঠে দরজাটা খুলে দিয়ে হেসে বলল, বসো। ওকে অদ্ভুত রকম দেখতে লাগছিল তখন আমার। সেজন্যই তাকে দেখে আমার যেন কেমন অবাক অবাক লাগছিল। আমার মনে হয়েছিল ও যেরকম ছেলে, ও বোধহয় আমার নিজের ব্যাপারগুলো একটা মীমাংসা করে দেবে বোধহয়। তাছাড়া ওকে আমার বেশ ভালো লাগতো। আমার মনে হতো আমার এই মনের সমস্যাটা একটু ওকে বলি, ও বোধহয় শুনবে ব্যাপারটা। অনেক সময় মনে হয়েছে ওকে সাধারণভাবে যারা খেপায়, বোধহয় না খেপালেই ভালো হতো। আমার না বড় মায়া পড়ে গেছিল ওর ওপর। বনমালীকে আমি জিজ্ঞাসা করলাম সে কিছু দেখে কি না। সে আমার কথা বুঝতে পারল না। বলল, কি দেখব আমি? তাকে আমি বুঝিয়ে বললাম, তবে অল্প একটু বললাম, সব কিছু বললাম না। তারপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘরে একখানা ছবি ছিল। আমি সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে বললাম, ওখানে কি তোমার ঠাকুরের ছবি? বনমালী গলার সুরটা কেমন যেন পাল্টে ফেলে আমার দিকে তাকিয়ে রইল। চোখের চাউনিটা যেমন অন্যরকম হয়ে গেল। সে বলল, ঠিক বলেছ ভাই, আমার ঠাকুরের ছবি। চমৎকার কথা বলেছ ভাই। ওই তো, ওই তো আমার সব। আমার ঠাকুর শুধু কেন, তোমার ঠাকুর, আমার ঠাকুর, সবার ঠাকুর। বলতে বলতে দরদর করে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি অবাক হয়ে গেলাম। কিন্তু একটু পরে বনমালীর কান্নার বেগ থামলে আমি গর্বের সুরে বললাম, খুব গোপনীয় কথা তোমাকে একটা বলবো। আমার কাছে এ পর্যন্ত মুখ ফুটে যে কথা কেউ বলেনি, আমিও কারো কাছে বলিনি। বললাম, আমার ঠাকুর অন্য কেউ নয়। আমার ঠাকুরকে জানো? যীশুখ্রিস্ট। আমার কাছে তার ছবি আছে। বনমালী হাঁ করে আমাদেরকে চেয়ে রইল। তারপর কেমন অপ্রতিভভাবে বলল, ও, তোমরা খ্রিস্টান? আমি চুপ করে রইলাম। বনমালী ভেবে বলল, তা ঠিক আছে, আমার কাছে সবই সমান। আমি বললাম, কার কাছে? মানে শ্রীহরির কাছে। আমি বললাম, শ্রীহরি আবার কে? সে বলল, তার কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবই এক। তিনি তো সব একই, পতিত পাবন। তিনি অধমেরও ঠাকুর, সকলেরই ঠাকুর। আমার মনে একটা ব্যথা লাগলো এই ভেবে যে বনমালী আমাকে অধম মনে করেছে। যীশুখ্রিস্টকে আমি ভালোবাসি বলে সে আমাকে ছোট বলল। আমি বললাম,
যিশুর কাছে সব সমান, বুঝলে? পাপীদের জন্য তিনি প্রাণ দিয়েছিলেন, সেটা কি তুমি জানো? মথি লিখিত সুসমাচারে একথাই বলা আছে। আমি তাকে বুঝিয়ে বললাম, হিন্দু আমি কখনোই না। আমরা যেখানে যে অবস্থায় মানুষ হয়েছি, সেখানে হিন্দু ধর্মের কথা কখনো শুনিনি আমি। কেউ বলতো না, যা বলতো তাই শুনেছি, তাই বিশ্বাস করেছি। ছোট থেকে আমি যিশুকেই তো মেনেছি আমার ভগবান হিসাবে। সেদিন সন্ধ্যার সময় আমাদের দালানে আমি বসে পড়াশোনা করছি। এমন সময় কার পায়ের শব্দ শুনে আমি আশ্চর্য হয়ে চেয়ে দেখলাম ছোট কাকিমা দাঁড়িয়ে আছে। ছোট কাকিমা বড় মানুষের মেয়ে। তিনি তো কোশমিনকালেও আমাদের ভাঙা দালানে পা দেননি। বিশেষ করে আমাদের দু চোখে তিনি দেখতেও পারতেন না কোনোদিনও কোনো কালে। বরং মেজো কাকিমার সময় সময় আমাদের সঙ্গে একটু নরম সুরে কথাবার্তা বলতেন, একটু মিষ্টি মিষ্টি কথাও বলতেন। কিন্তু ছোট কাকিমা তো কোনোদিন মিষ্টি কথা বলেননি। আমাদের ঘরে এখন তো আর কেউ নেই। দাদা এখনও ফেরেনি। সীতা জ্যাঠাইমার ঘরে বসে আছে। আমি দাঁড়িয়ে উঠে থতমত খেয়ে বললাম, কি কি কাকিমা? ছোট কাকিমা এদিক ওদিক চেয়ে নিচু স্বরে আমাকে বললেন, তোর সঙ্গে না আমার একটু কথা আছে জিতু। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, কি বলুন না। কাকিমা বললেন, পানি যে রাতে মারা যায়, সেদিন তুই আমায় কি বলেছিলি মনে আছে? আমি ভয় পেয়ে গেলাম। বললাম, হ্যাঁ না কাকিমা, কি বলেছিলাম আমি? ছোট কাকিমা হঠাৎ আমার হাত দুটো ধরে তার হাতের মধ্যে নিয়ে বললেন, বল না বাবা জিতু, বল না। সেদিন তোর কথা সবাই উড়িয়ে দিয়েছিল। আমি কিন্তু তারপর বুঝেছিলাম, কাউকে আমি বলিনি। পানি ছেড়ে গিয়ে আমায় পাগল করে রেখে গেছে। তুই বল না জিতু, বল না। আমার মাকে তুই দেখেছিলি সে রাত্রে? তিনি পানিকে না বড় ভালোবাসতেন। তাই বোধহয় সেদিন পানিকে নিতে এসেছিল, তাই না রে? বল না, বল না। মরে গিয়েও বোধহয় পানির কথা ভুলতে পারছিল না। তুই নিশ্চয়ই সে রাত্রে দেখেছিলিস আমার মাকে। আমি তো অবাক হয়ে গেলাম। আমি তো জানতাম না যে পানির দিদিমা মারা গেছেন। আমি বিস্ময়ের সুরে জিজ্ঞাসা করলাম, ও, আপনার মা বেঁচে নেই কাকিমা? না, পানি তার কাছ থেকে ফাল্গুন মাসে এলো, তিনি আষাঢ় মাসে তো মারা গেলেন। পানি তো দিদার কাছেই মানুষ হয়েছিল। তুই পানিকে দেখতে পাস জিতু? বল না বাবা। তোকে সেদিন সবাই পাগল বলল, কিন্তু আমি তারপর ভেবে দেখলাম তোর কথায় একটুও পাগলামি নেই। তুই সব সত্যি কথা বলেছিস। তুই আমার মাকে দেখতে পেয়েছিলিস, তাই না? সত্যি বল না জিতু বাবা, বল। তুই পানিকে দেখতে পাস যেমন মাকে দেখেছিলিস? আমার চোখেও তখন জল এসে গেল। ছোট কাকিমাকে এত কাতর হতে আমি কখনো দেখিনি। তাছাড়া পানিকে আমিও বড় ভালোবাসতাম। এ বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সব থেকে বেশি ভালোবাসতাম। বললাম, না কাকিমা, পানিকে আমি আর কোনো দিন দেখিনি। পানির মৃত্যুর পর আপনার পা ছুঁয়ে আমি বলতে পারি। ছোট কাকিমা আরও কি যেন বলতে যাচ্ছিলেন। মেজো কাকার গলার স্বর শুনে তিনি পালিয়ে গেলেন। ছোট কাকিমার কথা শুনে আমি কিন্তু আকাশ পাতাল ভাবতে বসলাম। আমি সেদিন সত্যি সত্যি কাউকে দেখেছিলাম তবে? সে যাই হোক, পানির দিদিমাই হোক আর যেই হোক, মরাই হোক বা জীবন্তই হোক, এটা তাহলে আমার রোগ নয়? আর কেউ তবে এসব দেখতে পায় না? আমি তাহলে মাঝে মাঝে কি এইসব অস্বাভাবিক জিনিস দেখতে পাই? আমি তাহলে পাগল নই? কিংবা হয়তো ছোট কাকিমা মেয়ের শোকে কি বুদ্ধি হারিয়েছেন? কি বলছেন না বলছেন উনি তাহলে জানেন না। আমি কি তাহলে ওকে সত্যি কথা বলেছিলাম যে আমি পানির দিদাকে দেখেছিলাম? ওর কথার কি কোনো মানে আছে?
ওর কথার ওপর কি বিশ্বাস কে জানে। কন্যাহারা মেয়ে বলে বোধহয় এইসব বকছেন। জ্যাঠামশাইদের বাড়ি আরও বছর দুই কেটে গেল এইভাবেই আমার। যত বছর কেটে যায় এদের এখানে থাকা আমার পক্ষে তত বেশি যেন কঠিন হয়ে পড়তে লাগলো। আমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক জিনিস আমি বুঝতে পারি আজকাল, আগে সেটা বুঝতে পারতাম না। এ বাড়িতে থাকা আমার পক্ষে আরও কঠিন হয়ে উঠেছিল। এই জন্য আমি চেষ্টা করেও জ্যাঠাইমাদের ধর্ম আচার এগুলোর সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারতাম না। এরা খুব ঘটা করে যেটা ধর্ম বলে আচরণ করে, আমার মনের সঙ্গে সেটা তো আদৌ মেলে না। আমি মনে যা বলি বাইরে তাই করি, কিন্তু ওরা তাতে চটে যান। ওদের ধর্মে যেটা ভালো লাগে সেটাকে ওরা ধর্ম বলে মানেন। কিন্তু একটা ব্যাপার হয়েছে এই, আগে ভাবতাম শুধু জ্যাঠামশাইয়ের বাড়িতেই বুঝি এই রকম। এখন বয়স বাড়ার সাথে সাথে বুঝতে পারছি এই গ্রামের অধিকাংশই কিন্তু এই রকমই মানুষ, এই রকমই জ্যাঠামশাই জ্যাঠাইমাদের মতোই। এতেই আমার সন্দেহ হলো বোধহয় আমার মধ্যেই কোনো দোষ আছে, যার ফলে আমি এদের শিক্ষাটা ঠিক নিতে পারছি না। ভাবলাম আমার যে ভালো লাগে না সে বোধহয় আমি বুঝতে পারি না বলেই হয়তো বা চা বাগানে থাকার দরুনই বোধহয় আমার ধর্ম সম্বন্ধে বেশি কিছু বোঝার সুযোগ হয়নি। সেই কারণেই বোধহয় সেই আবহাওয়া থেকে ছেলেবেলায় যেমন মানুষ হয়েছি সেই জন্যই বোধহয় এখানে খাপ খাওয়াতে পারছি না। ম্যাট্রিক পাশ করে শ্রীরামপুর কলেজে ভর্তি হলাম। জ্যাঠামশাইদের গ্রাম আটঘরার নবীন চৌধুরী, যার বড় ছেলে ননি ভালো ফুটবল খেলতে পারে এবং সে যে প্রায়শ্চিত্ত বাধাবিঘ্ন না মেনে বাবার সৎকারের সময় দলবল জুটিয়ে এনেছিল, তারই ভগ্নিপতির বাড়ি, অর্থাৎ নবীন চৌধুরীর বড় মেয়ে শৈলবালার শ্বশুর বাড়ি শ্রীরামপুরে। ননির জোগাড় যন্ত্রে তাদের শ্বশুরবাড়িতে আমার থাকবার একটা ব্যবস্থা হলো। এসে দেখি এদেরও বেশ বড় সংসার, অনেক লোক এখানে। শৈলদিদির স্বামীরা 6 ভাই, তার মধ্যে 4 ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আরেকটি আমার বয়সী ফার্স্ট ইয়ারে ভর্তি হলো আমারই সঙ্গে। সকলের ছোট ভাই স্কুলে পড়ে। শৈলদি বাড়ির বড় বউ, আমি তার দেশের লোক। সবাই আমাকে খুব আদর যত্ন করে এখানে। এখানে কিছুদিন থাকবার পর বুঝলাম যে সংসারে সবাই জ্যাঠামশাইদের বাড়ির ছাঁচে গড়া নয়। চা বাগান থেকে এসে বাংলাদেশ সম্বন্ধে যে একটা হীন ধারণা আমার মনে জন্মেছিল সেটা কিন্তু এখানে 2-4 মাস থাকতে থাকতেই চলে গেল। আর একটা জিনিস লক্ষ্য করলাম যে এই বাড়ির মেয়েরা কেউ কারোর ওপর খুব একটা অধীন নয়। কোনো একজন সকলের ওপর ভর করে চলতে ভালোবাসে না এখানে, যে যার মতন কাজ করে। কেউ কাউকে একজন উঠতে বললে ওঠা, বসতে বললে বসা, সেরকম চলে না। আমি থাকি বাইরের একটা ঘরে, কিন্তু অল্প দিনেই আমি বাড়ির ছেলে হয়ে উঠলাম। শৈলদিদি খুব ভালো মানুষ, আমাকে ভাইয়ের মতো দেখে, কিন্তু এত বড় সংসারে কাজকর্ম নিয়ে সে বড় ব্যস্ত থাকে, সব সময় দেখাশোনা করতে পারে না। শৈলদিদির বয়স আমার মেজো কাকি বা মার চেয়ে হয়তো একটু কমই হবে। 3-4টে ছেলেমেয়ের মা। আটঘরায় থাকতে খুব বেশি আলাপ ছিল না। 2-একবার জ্যাঠামশাইয়ের বাড়ি বেড়াতে গিয়ে মায়ের সঙ্গে আলাপ করে এসেছিল। তারপর ননি কথাটা পারতেই তখনই রাজি হয়ে যায় আমায় এখানে রাখবার জন্য। ষোলদিদির স্বামী তার কোনো কথা ফেলতে পারে না। বাড়ির সকলের সঙ্গে খুব ভালো আলাপ হয়ে গেল আমার। বাড়ির মধ্যে সর্বত্রই আমি যাই। জ্যাঠামশাইদের বাড়ির মতো এই ছুঁয়ে না ওটা ছুঁয়ে না এই রকম ভাব নেই এখানে। সব ঘরেই আমি যাই, সবার বিছানাতে বসি, সবাই আদর যত্ন করে, আমাকে পছন্দ করে। এখন বয়স হয়েছে বুঝতে পেরেছি আটঘরায় যতটা বাধাবাঁধি ছিল এখানে শহর বাজার অতটা নেই। কষ্ট হয় মায়ের জন্য, সীতার জন্য। তারা এখনও জ্যাঠাইমার কঠিন শাসনের বাঁধনে আবদ্ধ হয়ে কৃতদাসীর মতো উদয়স্ত খাটছে। দাদার জন্যও কষ্ট হয়, সে লেখাপড়া শিখল না, চাকরি করবে, সংসারের দুঃখ ঘোচাবে বলে।
কিন্তু চাকরি তো পায় না, ঘুরে ঘুরে বেড়ায়। আজ 12 টাকা মাইনের চাকরি করে তো কালকে জবাব হয়ে যায়। আবার আরেক জায়গায় যায়, আর একটু বেশি মাইনের চাকরি জোটায়। তারপর আবার আরেক জায়গায়, এই করেই চলে। কলেজের ছুটির পরে গঙ্গার ধারে একখানা বেঞ্চের ওপর বসে এইসব কথাই আমি এক মনে ভাবছিলাম। মাঝে মাঝে ভয়ানক ইচ্ছা হয় আবার একবার চা বাগানের দিকে চলে যাই, আর একবার হিমালয়কে দেখে আসি। কতকাল রডোডেনড্রন ফুল দেখিনি, পাইন বন দেখিনি, কাঞ্চনজঙ্ঘা দেখিনি। সেরকম শীত আর পাই না কোনো দিন। এদের সবাইকে বড় দেখতে ইচ্ছা করে আমার। স্কুলে যখন প্রবন্ধ লিখতে দিত, আমি হিমালয় নিয়ে লিখতাম। আমার লেখা সকলের চেয়ে ভালো হতো, কারণ ছোটবেলায় স্বপ্ন মাখানো সেই পাইন বন, ঝর্ণা, তুষার মণ্ডিত কাঞ্চনজঙ্ঘা, কুয়াশা আমার মতো তো কেউ চোখে দেখেনি না, তাই জন্য। ওপারে ব্যারাকপুরে সাদা বাড়িগুলো যেন সবুজের সমুদ্রে ডুবে আছে, ঠিক যেন চা ঝোপের আড়ালে ম্যানেজার সাহেবের কুঠি। লাল টালির ছাদ থাকলেই একেবারে চা বাগানের মতো লাগতো। ওই দিকে চেয়েই আমার রোজ বিকেলের সময়টা কেটে যেত, মনে হতো চা বাগানের কথা। বাড়ি ফিরে গেলাম সন্ধ্যার পর। চাকরকে ডেকে বললাম, লুলু, আলোটা দিয়ে যা। এমন সময় ভবেশ এলো। ভবেশ সেকেন্ড ইয়ারে পড়ে, খুব বুদ্ধিমান ছেলে, স্কলারশিপ নিয়ে পাশ করেছে। প্রথম দিনই কলেজে ওর সঙ্গে আমার আলাপ হয়েছে। ভবেশের দৈনন্দিন কাজ রোজ এসে আমার কাছে খ্রিস্টান ধর্মের নিন্দা করা, আমাকেও খ্রিস্টান ধর্মের কবল থেকে উদ্ধার করে হিন্দু নাকি করবেই। আজও সে আরম্ভ করল, বাইবেলটা নিতান্ত বাজে, আজগুবি গল্প, ইত্যাদি ইত্যাদি। খ্রিস্টান ইউরোপ, এই দেশগুলো সারা দুনিয়া থেকে আলাদা, এইসব কত কথা বোঝাতে লাগলো। আমি বললাম, তুমি ভুল বুঝেছ ভবেশ, তোমাকে একদিনও বোঝাতে পারলাম না যে আমি খ্রিস্টান নই। খ্রিস্টান ধর্ম কি জিনিস আমি জানি না, জানবার কৌতূহল হয়, তাই আমি পিকারিং সাহেবের কাছে জানতে চাই। আমি যীশুখ্রিস্টের ভক্ত, তাকে আমি মহাপুরুষ বলে মনে করি। তার কথা আমার শুনতে ভালো লাগে, তার জীবন আমাকে মুগ্ধ করে। এতে আমার দোষ কোথায়, এটা তো আমি বুঝতে পারছি না। ও তাই বটে, বুদ্ধ, চৈতন্য, কৃষ্ণ, রামকৃষ্ণ এরা সব ভেসে গেলেন, যীশুখ্রিস্টই তোমার কাছের লোক হলো, দেবতা হলো। এরা কিসে তোমার ছোট বলো তো যীশুখ্রিস্টের থেকে? কে বলেছে তারা ছোট? ছোট কি বড় সে কথা তো এখানে উঠছে না। আমি তাদের কথা বেশি জানি না। আমি যীশুখ্রিস্টের কথা জানি, তাই তাকে শ্রদ্ধা করি। তুমি যতই বোঝাও জিতেন, আমার এটা ভালো লাগে না। দেশের মাটির সঙ্গে যোগ নেই এই যীশুখ্রিস্টের। তোমার মতো চমৎকার ছেলে যে এত কিছু ভালো জানে, সে কেন ঘোর বিপদে পা দেবে বলো তো? তাই জন্য আমি তোমাকে সব সময় এই কথা বলি, একদিন গীতা পড়ো না, গীতা পড়ে দেখেছো? দেখবে সেখানে তুমি কত কিছু জানতে পারবে। ভবেশ চলে গেলে অনেক রাত পর্যন্ত আমি কথাটা ভাবলাম। খ্রিস্টকে আমি ভক্তি করি ঠিকই, খ্রিস্টের কথা বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, এতে দোষের তো কিছু নেই। মহাপুরুষ কি দেশ বিদেশে কম আছে? রাত্রে বাড়ির মাঝে খেতে গিয়ে দেখি আর সকলের খাওয়া হয়ে গেছে। ছোট বউ অর্থাৎ শৈলদিদির ছোট যা সেদিন রান্না করেছিল, এবেলায় তারই পালা ছিল। তিনি হাঁড়ি কুড়ি নিয়ে বসে আছেন। আমি খেতে বসলাম, কিন্তু কেমন যেন অস্বস্তি বোধ করতে লাগলাম। শৈলদিদি এই ছোট যাকে আমি কেন জানি খুব একটা পছন্দ করি না। মেজো বউ সেজো বউকে যেমন মেজ দিই শেষ দিই বলি, ছোট বউকে আমি এখনো পর্যন্ত কিছু বলে ডাকিনি। অথচ তিনি আমার সামনে বেরোন, আমার সঙ্গে কথাও বলেন। ছোট বউয়ের বয়স আমার সমান সমানই হবে, এই 17-18 হবে। আমি যদিও আপনি বলেই তাকে ডাকি। বাড়ির সব মেয়েরা বউরা জানে যে ছোট বউয়ের সঙ্গে আমার তেমন সদ্ভাব নেই। কেন আমি তাকে ছোট দিদি বলে ডাকি না, শৈল দিদি আমাকে এই নিয়ে অনেকবার জিজ্ঞাসা করেছে। কিন্তু আমার যা ভালো লাগে না সেটা আমি কখনো করি না। সেদিন একটা ব্যাপার হয়েছে।
খেয়ে উঠে অভ্যাস মতো পান চেয়েছি। কাউকে বিশেষ করে সম্বোধন করে অবশ্য নয়, যেন দেয়ালকে সম্বোধন করে বলছে এইরকম। ছোট বউ আধ ঘোমটা দিয়ে এসে পানটা আমার হাতে দিয়ে গেলেন। আমার কেমন একটা অস্বস্তি বোধ হতে লাগলো। কেন জানি না, অন্য কারোর বেলা কিন্তু আমার এরকম অস্বস্তি হয় না। পান দেবার সময় তার আঙুলটা আমার হাতে সামান্য একটু স্পর্শ করল। আমি তাড়াতাড়ি হাতটা টেনে নিলাম। আমার সারা গাটা কেমন যেন শিউরে উঠল। লজ্জা কেমন যেন অনুভব করলাম, আর অস্বস্তিও মনে হলো। পান আর কখনো এমনভাবে আমি চাইব না। মেসি কিংবা সরুদিদির কাছে গিয়ে চেয়ে নেব। সেই দিন থেকে আমি ছোট বউকে একটু এড়িয়ে চলি। তারপর মাস কয়েক কেটে গেল। শীত পড়ে গেছে। আমি দোতলার ছাদে একটা নিরিবিলি জায়গায় রোদে পিঠ দিয়ে বসে জ্যামিতির আঁক কষছি। শেষদি হাসতে হাসতে ছাদে এসে বললেন, জিতু এসো, তোমায় ওরা ডাকছে। আমি বললাম, কে ডাকছে শেষদি? শেষদি একটু হেসে মজা করে আমার কাছে এসে কোনো উত্তরই দিলেন না। আমি শেষদিকে আবার বললাম, শেষদি আমায় কে ডাকছে, আমি কোথায় যাব? শেষদি বললেন, চলো না, গেলেই দেখতে পাবে। ঠিক আছে, চলুন, আমরাও তাহলে আগামী পর্বে জানতে পারবো জিতেন অর্থাৎ জিতু কোথায় গেল, শেষদি তাকে কোথায় নিয়ে গেল। এই রহস্যটা উদ্ঘাটন করতে গেলে কিন্তু অবশ্যই আপনাদের শুনতে হবে আগামী পর্ব। তবে আজকের পর্ব শেষ করার আগে আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি কিন্তু আমার গল্প শুনছেন, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর প্রতিবারের মতো লাইক, শেয়ার, কমেন্ট করতেও ভুলবেন না। আজ তাহলে এইটুকুই। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।